প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা মডিউল বি অর্থাৎ বেসিক্স অফ মাইক্রো ইকোনমিক্সের কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব। যারা গত ক্লাসটি মিস করেছিলেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। চলুন আজকের ক্লাস শুরু করি। আমরা শুরুতে দেখে নেই যে আমরা আজকে কী কী নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানবো ইনডিফারেন্স কার্ভ কী এবং ইনডিফারেন্স কার্ভ কীভাবে ড্র করতে হয়। এরপরে আমরা জানবো প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা জানবো ইনডিফারেন্স ম্যাপ কী, ইনডিফারেন্স ম্যাপ কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তারপরে আমরা ফাইনালি দেখব যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কী এবং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কীভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা এখন জানার চেষ্টা করব ইনডিফারেন্স কার্ভ কী এবং বিভিন্ন পণ্য অথবা সেবার কম্বিনেশন থেকে কীভাবে ইনডিফারেন্স কার্ভ ড্র করতে হয়। ঠিক আছে, দেখেন কি আছে এখানে। অ্যান ইনডিফারেন্স কার্ভ ইজ এ কার্ভ দ্যাট রিপ্রেজেন্টস অল দ্য কম্বিনেশন অফ গুডস দ্যাট গিভ দ্য সেম স্যাটিসফ্যাকশন টু দ্য কনজিউমার। অর্থাৎ পণ্য অথবা সেবার বিভিন্ন কম্বিনেশন যা কনজিউমারকে সেম স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে, সেই কম্বিনেশনগুলোকে যে কার্ভের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেই কার্ভকেই বলা হয় ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, তারপরে দেখি আমরা কি বলা আছে। সিন্স অল দ্য কম্বিনেশন গিভ দ্য সেম অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন দ্য কনজিউমার প্রিফার্স দেম ইকুয়ালি, হেন্স দ্য নেম ইনডিফারেন্স কার্ভ। আর কোনো একটা ইনডিফারেন্স কার্ভের উপরে যে পয়েন্টগুলো পাওয়া যায় অর্থাৎ যে কম্বিনেশনগুলো পাওয়া যায় সেগুলো কনজিউমারকে সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন প্রদান করে, যে কারণে কনজিউমার ওই কম্বিনেশনগুলোকে সমানভাবে প্রিফার করে থাকে। এই জন্যই এই কার্ভটাকে বলা হয় ইনডিফারেন্স কার্ভ। এবার আমরা দেখব কীভাবে ইনডিফারেন্স কার্ভ ড্র করতে হয়। দেখেন, কোনো এক কনজিউমারকে তার স্যাটিসফ্যাকশন লেভেল সম্পর্কে কোশ্চেন করে ফুড এবং ক্লোথিংয়ের কিছু কম্বিনেশন পাওয়া গেছে, যেটি নিচের টেবিলে দেখানো হয়েছে। দেখেন, এখানে 4টি কম্বিনেশন দেওয়া আছে। এর মধ্যে প্রথম কম্বিনেশন অর্থাৎ এ কম্বিনেশনে আছে 1 ইউনিট ফুড 12 ইউনিট ক্লোথিং। দ্বিতীয় কম্বিনেশনে অর্থাৎ বি কম্বিনেশনে আছে 2 ইউনিট ফুড 6 ইউনিট ক্লোথিং। সি কম্বিনেশনে আছে 3 ইউনিট ফুড 4 ইউনিট ক্লোথিং এবং ডি কম্বিনেশনে আছে 4 ইউনিট ফুড এবং 3 ইউনিট ক্লোথিং। এই যে 4টি কম্বিনেশন, এর প্রতিটি কম্বিনেশন ওই কনজিউমারকে সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে। ঠিক আছে, এখন এই যে টেবিলের যে কম্বিনেশনগুলো, এই কম্বিনেশনগুলো যদি আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে দেখেন, এক্স এক্সিস অর্থাৎ হরিজন্টাল এক্সিস বরাবর ফুডকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং ওয়াই এক্সিস অর্থাৎ ভার্টিক্যাল এক্সিস বরাবর দেখেন ক্লোথিং রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন দেখি আমরা এই কম্বিনেশনে কী আছে, 1 ইউনিট ফুড এবং 12 ইউনিট ক্লোথিং। দেখেন এই যে 1 ইউনিট ফুড এবং 12 ইউনিট ক্লোথিং, অর্থাৎ তাহলে আমরা এই কম্বিনেশনের জন্য আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এই কম্বিনেশনের জন্য আমরা এ পয়েন্টটি পেয়ে গেলাম। তারপর বি কম্বিনেশনের জন্য দেখি কি আছে, 2 ইউনিট ফুড এবং 6 ইউনিট ক্লোথিং। দেখেন এই যে এখানে 2 ইউনিট ফুড এবং 6 ইউনিট ক্লোথিং, এর জন্য আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে বি পয়েন্টটি পেয়ে যাচ্ছি আমরা বি কম্বিনেশনের জন্য। ঠিক আছে, তারপরে দেখি সি কম্বিনেশনে কি দেওয়া আছে, 3 ইউনিট ফুড 4 ইউনিট ক্লোথিং। দেখেন এখানে 3 ইউনিট ফুড 4 ইউনিট ক্লোথিং। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা সি পয়েন্টটি পেয়ে যাচ্ছি। একইভাবে ডি কম্বিনেশনের জন্য 4 ইউনিট ফুড 3 ইউনিট ক্লোথিং। দেখেন এখানে এই যে 4 ইউনিট ফুড আর এই 2 আর 4-এর মাঝখানে 3 ইউনিট ক্লোথিং। ঠিক আছে, তাহলে ডি কম্বিনেশনের জন্য আমরা এখানে ডি পয়েন্টটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি, এই যে 4টি পয়েন্ট আমরা পেলাম, এই 4টি পয়েন্টকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি একটি কার্ভ পাওয়া যাচ্ছে, আইসি কার্ভ। ঠিক আছে, আমরা আগেই বলেছি যে এই 4টি কম্বিনেশনই ওই কনজিউমারকে সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে। এই জন্যই এই যে আমরা যে আইসি যে কার্ভটি পেলাম, এই কার্ভটিকেই ইনডিফারেন্স কার্ভ বলা হয়। তাহলে আমরা জানলাম ইনডিফারেন্স কার্ভ কী এবং ইনডিফারেন্স কার্ভ কীভাবে ড্র করতে হয়। আমরা এখন ইনডিফারেন্স কার্ভের কিছু প্রপার্টি সম্পর্কে জানবো, যেগুলোকে পরীক্ষাতে সরাসরি বর্ণনা করতে বলা হয়। 1 নম্বরে কী আছে দেখেন, অ্যান ইনডিফারেন্স কার্ভ স্লোপস ডাউনওয়ার্ডস টু দ্য রাইট। অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ ডান দিকে নিম্নগামী হয়। আমরা যদি ফিগারে লক্ষ্য করি দেখবেন, যতই এটা বাম থেকে ডান দিকে চলে গেছে ততই এটি নিম্নগামী হয়ে গেছে। ঠিক আছে, এখন ইনডিফারেন্স কার্ভ ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ, যখন একটা ইনডিফারেন্স কার্ভের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়া হয় তখন এর কম্বিনেশনের একটি প্রোডাক্টের পরিমাণ কমে যায় এবং অন্য প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়। দেখেন, আমরা যত ইনডিফারেন্স কার্ভের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাচ্ছি তখন
অ্যাক্টিভ প্রোডাক্ট, এখানে দেখেন ক্লোথিংয়ের পরিমাণ কমে গেছে এবং ফুডের পরিমাণ বেড়ে গেছে। এরকম অ্যাক্টিভ প্রোডাক্টের পরিমাণ কমে যায়, অন্য প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়, যেটি কনজিউমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম রাখার জন্য খুবই প্রয়োজন। ঠিক আছে, এজন্য ইনডিফারেন্স কার্ভ যতই বাম থেকে ডান দিকে যায় ততই নিম্নগামী হয়। 2 নম্বর যে প্রপার্টিসটি দেওয়া আছে সেখানে দেখেন কী বলেছে, অ্যান ইনডিফারেন্স কার্ভ ইজ অলওয়েজ কনভেক্স টু দ্য অরিজিন, অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ অলওয়েজ অরিজিন বরাবর উত্তল আকার ধারণ করে। আমরা যদি ফিগারে লক্ষ্য করি দেখবেন এখানে একটি ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে এবং এটি উত্তল আকার ধারণ করেছে এবং এই উত্তল যে শেপটি সেটি অরিজিন অভিমুখে আছে। ঠিক আছে, ইনডিফারেন্স কার্ভ যে উত্তল আকার ধারণ করে এবং এটি যে অরিজিন অভিমুখে থাকে এর প্রধান কারণ হচ্ছে, আমরা ইনডিফারেন্স কার্ভে লক্ষ্য করব যখন একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে যাওয়া হয় তখন কম্বিনেশনের একটি প্রোডাক্ট কমে যায়, বিনিময়ে অন্য প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়। আমরা যদি এখানে ফিগারে লক্ষ্য করি দেখবেন এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে যাওয়া হচ্ছে তখন ক্লোথিংয়ের পরিমাণ কমে গেছে এবং এর বিনিময়ে ফুডের পরিমাণ বেড়ে গেছে। একইভাবে যখন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়া হচ্ছে একইভাবে ক্লোথিংয়ের পরিমাণ কমে গেছে এবং ফুডের পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ এখানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ধীরে ধীরে কমে যাওয়ার কারণেই এই যে ইনডিফারেন্স কার্ভ যেটি আছে এটি উত্তল আকার ধারণ করে এবং এই উত্তল আকার যে শেপটি সেটি সবসময়ই অরিজিন অভিমুখে থাকে। 3 নম্বর প্রপার্টিসে কী আছে দেখেন, এ হায়ার ইনডিফারেন্স কার্ভ ইন্ডিকেটস এ হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন অ্যাজ কম্পেয়ার্ড টু এ লোয়ার ইনডিফারেন্স কার্ভ, অর্থাৎ উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ নিচে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভের চেয়ে বেশি পরিমাণে স্যাটিসফ্যাকশন প্রদান করবে। ঠিক আছে, আমরা যদি ফিগারে লক্ষ্য করি দেখেন এখানে 2 নম্বর ফিগারে কী আছে, এখানে 3টা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে, ইনডিফারেন্স কার্ভ 1, ইনডিফারেন্স কার্ভ 2, ইনডিফারেন্স কার্ভ 3। তাহলে এখানে ইনডিফারেন্স কার্ভ 1-এর চেয়ে উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ 2 বেশি স্যাটিসফ্যাকশন প্রদান করবে, আবার ইনডিফারেন্স কার্ভ 1 এবং ইনডিফারেন্স 2-এর চেয়ে উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ 3 আরও বেশি স্যাটিসফ্যাকশন প্রদান করবে। ঠিক আছে, 4 নম্বরে কী দেওয়া আছে দেখেন, ইনডিফারেন্স কার্ভ নেভার ইন্টারসেক্ট ইচ আদার, অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না। ঠিক আছে, আমরা যদি ফিগার 3-তে লক্ষ্য করি দেখেন কী আছে, এখানে ইনডিফারেন্স কার্ভ 1 এবং ইনডিফারেন্স কার্ভ 2 ইন্টারসেক্ট করেছে, কিন্তু এটা পসিবল না। কেন পসিবল না দেখেন, আমরা আগেই জানি যে উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ নিচে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভের চেয়ে বেশি স্যাটিসফ্যাকশন প্রদান করে। আমরা সাপোজ ধরে নেই যে ইনডিফারেন্স কার্ভ 1 এবং ইনডিফারেন্স কার্ভ 2 ইন্টারসেক্ট করেছে, তার মানে কি এ পজিশনে ইনডিফারেন্স কার্ভ 1 যে পরিমাণ স্যাটিসফ্যাকশন প্রদান করবে ইনডিফারেন্স কার্ভ 2ও ঠিক একই পরিমাণ স্যাটিসফ্যাকশন প্রদান করবে, কিন্তু এটা তো পসিবল না, কারণ উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ নিচে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভের চেয়ে বেশি স্যাটিসফ্যাকশন প্রদান করে, তার মানে ইনডিফারেন্স কার্ভ 2 ইনডিফারেন্স কার্ভ 1-এর চেয়ে বেশি স্যাটিসফ্যাকশন প্রদান করবে। যদি এটা একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে এটা পসিবল না, এজন্যই ইনডিফারেন্স কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না। ঠিক আছে, 5 নম্বর প্রপার্টিসে কী বলা আছে দেখেন, অ্যান ইনডিফারেন্স কার্ভ ডাজ নট টাচ দ্য অ্যাক্সিস, অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ অক্ষরেখাকে টাচ করবে না। যদি এরকম হয় যে ইনডিফারেন্স কার্ভ অক্ষরেখাকে টাচ করেছে, এর অর্থ হচ্ছে ওই কম্বিনেশনের অ্যাক্টিভ প্রোডাক্ট কনজিউমারকে স্যাটিসফ্যাকশন প্রদান করে থাকে, যেটি ইনডিফারেন্স কার্ভের মেইন ভার্বের পরিপন্থী, যেখানে বলা আছে যে কনজিউমারকে স্যাটিসফ্যাকশন প্রদান করার জন্য কম্বিনেশনের 2টি প্রোডাক্টই আবশ্যক। ঠিক আছে, যে কারণে ইনডিফারেন্স কার্ভ কখনোই অক্ষরেখাকে টাচ করে না। আমরা এখন জানার চেষ্টা করব ইনডিফারেন্স ম্যাপ সম্পর্কে। ঠিক আছে, কি বলা আছে দেখেন এখানে, অ্যান ইনডিফারেন্স ম্যাপ ইজ এ সেট অফ ইনডিফারেন্স কার্ভ দ্যাট ডেপিক্টস দ্য কমপ্লিট পিকচার অফ এ কনজিউমার্স প্রিফারেন্স, অর্থাৎ ইনডিফারেন্স ম্যাপ হচ্ছে একাধিক ইনডিফারেন্স কার্ভের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটি কনজিউমারের পছন্দের অগ্রাধিকারকে বর্ণনা করে থাকে। ঠিক আছে, দেখেন এখানে পাশে একটা ইনডিফারেন্স ম্যাপ দেওয়া আছে যেখানে 3টা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে। দেখেন রেড কালারে দেওয়া আছে ইনডিফারেন্স কার্ভ 1, ভায়োলেট কালারে দেওয়া আছে ইনডিফারেন্স কার্ভ 2 এবং ব্লু কালারে দেওয়া আছে ইনডিফারেন্স কার্ভ 3। যে কোনো ইনডিফারেন্স কার্ভের উপরের প্রতিটি পয়েন্ট থেকে কনজিউমার সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন লাভ করে থাকেন। দেখেন এখানে ইনডিফারেন্স ম্যাপের 2টা প্রপার্টিস দেওয়া আছে, কী কী দেওয়া আছে দেখি আমরা। এ হায়ার ইনডিফারেন্স কার্ভ ইমপ্লাইজ এ হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কোনো একজন কনজিউমার উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভে নিচে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ থেকে বেশি স্যাটিসফ্যাকশন লাভ করে থাকেন। অর্থাৎ কোনো একজন কনজিউমার ইনডিফারেন্স কার্ভ 1 এবং ইনডিফারেন্স কার্ভ 2 থেকে ইনডিফারেন্স কার্ভ 3-তে বেশি পরিমাণে স্যাটিসফ্যাকশন লাভ করে থাকেন। ঠিক আছে,
দেখি নিচেরটায় কী বলা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এ কনজিউমার প্রিফার্স দ্য কম্বিনেশন অন দ্য হায়ার ইনডিফারেন্স কার্ভ টু দোজ অন দ্য লোয়ার ওয়ান্স। আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে কনজিউমার উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ থেকে বেশি স্যাটিসফ্যাকশন লাভ করে থাকেন নিচে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভ থেকে, ঠিক আছে। সেই কারণে যে কোনো কনজিউমার উপরে অবস্থানকারী ইনডিফারেন্স কার্ভকে প্রিফার করে থাকে। তাহলে আমরা ইনডিফারেন্স ম্যাপ সম্পর্কে জানলাম এবং ইনডিফারেন্স ম্যাপের কিছু প্রপার্টি সম্পর্কে জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন জানার চেষ্টা করব মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কী এবং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কীভাবে ক্যালকুলেট করে। দেখেন কী বলা আছে, দ্য মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইজ দ্য রেট অ্যাট হুইচ এ কনজিউমার ইজ উইলিং টু সাবস্টিটিউট ওয়ান গুড ফর সাম অ্যামাউন্ট অফ অ্যানাদার গুড গিভেন দ্যাট দ্য নিউ গুড ব্রিংস দ্য সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। অর্থাৎ মার্জিনাল রেট অফ স্যাটিসফ্যাকশন হচ্ছে এমন একটি রেট যে রেটে কনজিউমার কোনো একটা পণ্যের বিনিময়ে অপর একটি পণ্য লাভ করার ইচ্ছা পোষণ করে থাকেন, এবং এখানে লক্ষণীয় যে নতুন যে পণ্যটি কনজিউমার লাভ করতে চান সেটি অবশ্যই তাকে সমান পরিমাণ স্যাটিসফ্যাকশন প্রদান করবে। দেখেন নিচে একটা ফর্মুলা দেওয়া আছে যার মাধ্যমে আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ক্যালকুলেট করব। কী বলা আছে দেখেন, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স। এখন কোশ্চেন হচ্ছে এখানে ডেল ওয়াই কী এবং ডেল এক্স কী। ডেল ওয়াই হচ্ছে কনজিউমার কোনো একটা পণ্যের যত অ্যামাউন্ট এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তার পরিমাণ, আর ডেল এক্স হচ্ছে এক্সচেঞ্জ করার পর নতুন পণ্যের যত অ্যামাউন্ট কনজিউমার পেতে চাচ্ছেন তার পরিমাণ, ঠিক আছে। এখন আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ক্যালকুলেট করব। দেখেন এখানে কিটক্যাট এবং ডেয়ারি মিল্কের কিছু কম্বিনেশন দেওয়া আছে। দেখেন কম্বিনেশন এতে কি দেওয়া আছে, 1 ইউনিট কিটক্যাট এবং 12 ইউনিট ডেয়ারি মিল্ক, ঠিক আছে। এখন এই কনজিউমার 6 ইউনিট ডেয়ারি মিল্কের বিনিময়ে অতিরিক্ত 1 ইউনিট কিটক্যাট পেতে যাচ্ছেন, ঠিক আছে। যেহেতু 6 ইউনিট ডেয়ারি মিল্ক উনি এক্সচেঞ্জ করতেছেন, যে কারণে বি কম্বিনেশনে এসে ডেয়ারি মিল্ক দাঁড়াচ্ছে 6 ইউনিট, আর অতিরিক্ত 1 ইউনিট কিটক্যাট বেড়ে যাচ্ছে, যে কারণে বি কম্বিনেশনে কিটক্যাট দাঁড়াচ্ছে 2 ইউনিট। এই যে এক্সচেঞ্জ হলো, এর জন্য আমরা এখন মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ক্যালকুলেট করব, ঠিক আছে। দেখেন আমরা শুরুতে কী করব, ডেল ওয়াই ক্যালকুলেট করব। তাহলে ডেল ওয়াই কীভাবে ক্যালকুলেট করব, দেখেন বর্তমানে আমাদের ডেয়ারি মিল্ক আছে কত ইউনিট, 6 ইউনিট, আর আগে ডেয়ারি মিল্ক ছিল কত ইউনিট, 12 ইউনিট। তাহলে 6 - 12 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, -6। তাহলে আমরা ডেল ওয়াইয়ের ভ্যালু পেলাম কত এখানে, -6। এখন আমরা ক্যালকুলেট করব ডেল এক্স। এখন দেখেন কিটক্যাট বর্তমানে কত ইউনিট আছে, 2 ইউনিট, আর কিটক্যাট আগে কত ছিল, 1 ইউনিট ছিল। তাহলে ডেল এক্স এর পরিমাণ আমরা কত পাচ্ছি, 1 ইউনিট, ঠিক আছে। আমরা ফর্মুলাতে দেখেই আসছি কি, দেখেন ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স। তাহলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন আমরা ডেল ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি, -6 ডিভাইড বাই, আর ডেল এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি, 1। তাহলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কত দাঁড়াচ্ছে, -6, ঠিক আছে। তাহলে এ কম্বিনেশন থেকে বি কম্বিনেশনের যখন আসলো তখন মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কত, -6। একইভাবে দেখেন যখন বি কম্বিনেশন থেকে সি কম্বিনেশনে যায় তখন ডেয়ারি মিল্ক কত ইউনিট চেঞ্জ হয়, 2 ইউনিট। তাহলে 4 - 6 তাহলে কত, -2, আর এখানে 3 - 2 1, তাহলে -2 ডিভাইড বাই 1। তাহলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কত দাঁড়াচ্ছে এখানে, -2। একইভাবে দেখেন ডি কম্বিনেশনের জন্য 3 - 4 কত আসতেছে, -1 ডিভাইডেড বাই 4 - 3 1, তাহলে -1 ডিভাইডেড বাই 1। তাহলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কত দাঁড়াচ্ছে, -1, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কীভাবে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ক্যালকুলেট করে। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।